আমাদের দেশের মতের বৈচিত্র্যটা রক্ষা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অবশ্যই যারা ভিন্ন মতের মানুষ তাদের মতাদর্শটাও আমাদের জানতে হবে এবং আমাদের মতাদর্শটাও তাদের সঙ্গে শেয়ার করতে হবে। তাহলেই কিন্তু একসময় দেখবেন যে একটা একটা সমন্বয়ের সম্পর্ক তৈরি হবে, একটা মৈত্রীর সম্পর্ক তৈরি হবে। সেই পরিস্থিতি কি বাংলাদেশে আছে? হ্যাঁ, বর্তমানের কথা বলতে পারেন। বর্তমানে আমাদের এখানে অনেকগুলো মানে মুশকিলের ভিতর দিয়ে যাচ্ছি। এটা শুধু আজকের দিনে না, কিন্তু 2020 সালে 19 সালে শরীয়ত সরকারকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল শুধু এই এই বিচারগান করার জন্যই। এবং 2020 সালে আমরা দেখেছি, একদম এগুলো তো খুব আলোচিত হয়েছিল, যে জন্য এই রেফারেন্স গুলো দিচ্ছি। রীতা দেওয়ানকে মানে হেনস্থা করা হয়েছিল এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে তারা এটা সার্ভাইভ করেছে। যেমন শরীয়ত সরকারের কথা যদি জানেন, শরীয়ত সরকারকে তাকে শুধু অ্যারেস্টই করা হয়নি, তার সন্তান ছিল মাত্র 12 বছর বয়স এবং 7 বছর বয়স সন্তান, তাদেরকে স্কুলে যেতে দেওয়া হয়নি, তাদেরকে সামাজিকভাবে একঘরে করা হয়েছে। তার স্ত্রী ছিল, জেলখানায় বন্দি করে রেখেও কিন্তু তাদেরকে স্বাভাবিক কোনো জীবনে তার শিশুদেরকেও স্কুলে যেতে দেওয়া হয়নি। এই একটা সমাজ ব্যবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কারণ হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু আমরা বুঝতে চাচ্ছি না যে আসলে আমাদের কালচারাল আইডেন্টিটিটা কি। আমাদের সরকার ব্যর্থ হয়েছে, আমাদের শিক্ষিত জনতা ব্যর্থ হয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে। কোনোদিনই আমরা ভাবিনি যে আমাদের কালচারাল আইডেন্টিটি কি। আপনি ইউএসএ আছেন, তারা কিন্তু খুব সুস্পষ্ট তাদের কালচারাল আইডেন্টিটি কি। একজন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কিভাবে তর্ক করতে হয়, সেই একটা সংস্কৃতি কিন্তু সারা পৃথিবীতেই আছে। শুধু বাংলাদেশের মানুষের ভিতরে সেই সংস্কৃতিটা চর্চা নেই। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা বলতে একটাই বোঝানো হয়েছে, একটা সার্টিফিকেট নেবেন, চাকরির জন্য মোহিত হয়ে যাবেন, মানুষ হওয়ার সাধনা সেখানে নেই। এই মানুষ হওয়ার সাধনা, যেটা ইসাক বলেছেন, সেই মানুষ হওয়ার সাধনা কিন্তু আমাদের এখানে ফকিরি ধারায় দীক্ষিতরা, আমাদের সে চর্যাপদের সাধক থেকে শুরু করে এখন পর্যন্ত যারা সক্রিয় আছেন, আজকে যে আবুল সরকারকে অ্যারেস্ট করা হয়েছে, আবুল সরকাররা তো সেই উত্তরাধিকার, সে চর্যাপদের কবিদের উত্তরাধিকার, যারা মানবিকতার কথা বলেছেন, প্রেমের কথা বলেছেন, কারোর সঙ্গে দ্বন্দ্বের সঙ্গে মানে কাউকে আলাদা রাখতে চাননি, তারাই কিন্তু এই সমাজের হারমোনিটা এখন পর্যন্ত বজায় রাখছে। এবং এখন তাদেরকে, যেহেতু সমাজের একটি বহু বৈচিত্র্যের দেশকে বহু বৈচিত্র্যময় রাখার জন্য সাধকরা সবসময় চেষ্টা করেছেন, বাউলরা চেষ্টা করেছেন, ফকিররা চেষ্টা করেছেন, সুফিরা তো চেষ্টা করেছেন, আরো অন্যান্য মানে সব ধর্মমতের লোক আছে এখানে। এখানে কিন্তু মতুয়ারাও আছে, এখানে কিন্তু মনমোহন দত্তের সে সর্বধর্ম সমন্বয় আছে, এখানে কিন্তু মাঝভান্ডারী তরিকার লোকজন আছে। সবাই কিন্তু একটা সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই সংকটটা তৈরি হয়েছে আমাদের শিক্ষা পদ্ধতির ভিতরে, কিন্তু আমরা মূল্যায়ন করিনি আমাদের এই সাংস্কৃতিক পরিচয়ের জায়গাটি। সেই জায়গাটি যদি আমরা উজ্জ্বল করতে পারতাম, আমরা যদি মানুষ হয়ে ওঠার সাধনাটাকে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে যুক্ত করতে পারতাম, তাহলেই কিন্তু সবকিছুর সমাধান হতো। এবং ধর্মীয় শিক্ষা যারা নিচ্ছেন তারাও কিন্তু সহনশীলতা, অন্যের মতকে রেসপেক্ট করা, এইরকম কোনোই নাই। সংস্কৃতিকে তাদের শত্রু করা হয়েছে, কিন্তু সংস্কৃতির ভিতরেই তো ধর্ম আছে। ইসলাম এখানে প্রতিষ্ঠিত হয়েছে কিসের ভিত্তিতে? আমাদের সুফি সাধকরা প্রতিষ্ঠা করেছেন। আবু ইসাক তার গবেষণার ভিত্তিতে আরো বিস্তারিত ভাবে বলতে পারবেন যে কিভাবে আমাদের এখানে ইসলাম এসেছে এবং ইসলাম যে এত মানুষের ভিতর গ্রহণযোগ্যতা পেয়েছে। যে ইসলামটা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত চর্চা করে, সেটা কিন্তু লোকায়ত ইসলাম। সেটা আমাদের মোহাম্মদ এনামুল হক তার যে বঙ্গে সুফি প্রভাব বইয়ের ভিতরে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে মানুষ এখানে ইসলাম চর্চা করেছেন। এখানকার মানুষের সেই মর্মটাকে যদি আমরা প্রকাশ করতে পারি, হিস্টোরিক্যালি আমাদের তুলে ধরতে হবে, না হলে পারে কিন্তু কোনোভাবেই সমাধান আমরা হতে পারবো না। যে আমাকে আক্রমণ করছে তার সামনে তো ইতিহাসটা নিয়ে যেতে হবে। জি, মানে এটা আমি একটু অ্যাড করতে চাই সাইমন ভাইয়ের সাথে। সেটা হচ্ছে যে অনেক সময় তো হয়েছে, এবং ওই যে 11 সালের পরবর্তীতে নাটোরে একজন বাউলকে উঠিয়ে নিয়ে নেওয়া হলো এবং অপহরণ করা হলো। এর বিরুদ্ধে আমরা যারা বাউলেরা আছি, বাউল ঘরের যারা আছি, তারা এই শহীদ মিনারে আমরা কিন্তু শত শত বাউল এসে একত্রে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আমাদের মানে সবচেয়ে যে আন্ডারলাইন যে জায়গাটা দিয়ে করতে চাচ্ছি, যে আমাদের প্রতিবাদের ভাষাও কিন্তু প্রেমের ভাষা, প্রেমের মাধ্যমে আমরা প্রতিবাদ করতে চাই। আর বাংলাদেশের ইসলামের কথা যদি আমরা বলি, বাংলাদেশের যে সংস্কৃতিটা আপনার 5,000 10,000 বছরের বাংলাদেশের সংস্কৃতিকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে এটা একটা প্লুরালিস্টিক সোসাইটি। এখানে
বিভিন্ন মত একই, আপনি মধ্যযুগে যান, মধ্যযুগে দেখবেন একই ঘরের 5 সন্তান, তারা 5 জন, 5 উপাস্যের উপাসক একসাথে এক থালাতে ভাত খেয়ে 5 জন 5 দেবীকে বা 5 উপাস্যকে উপাসনা করতে যাচ্ছে, তাদেরকে কিন্তু কখনো ঠোকাঠুকিটা হয় না। এখন কেন হচ্ছে? সেটি হচ্ছে যে শিক্ষা 400 বছর আগেও যে আমাদের বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে এই বাউলিজম বা আমাদের এই প্লুরালিস্টিক যে ইয়েটা ছিল, এটা তো পাঠ্যসূচি অন্তর্ভুক্ত ছিল তা কিন্তু না, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ওয়ে অফ লাইফ, কালচারের ভিতরে এটা একীভূত ছিল। আমরা জীবন যাপনের যে ব্যবস্থাটা, আমরা প্রতিদিনকার জীবন যাপন তার ভিতর দিয়ে যেতাম, যার কারণে আমাদের ভিতরে মানে সহজাত ভাবে একটা আহ, আহ, উম, কি বলবো, মানে কোএক্সিস্টেন্সের একটা ফিলোসফি আমাদের সহজাত ভাবে গ্রো করেছে। সেই জায়গা থেকে আমরা এলিয়েনেটেড হয়ে যাচ্ছি। আমি দু এক জায়গায় গিয়ে বলি যে সায়েন্স তো মেটেরিয়াল সায়েন্স আর মিস্টিক সায়েন্স। মিস্টিক সায়েন্স কি করে? ইনক্লুসিভ। মেটেরিয়াল সায়েন্স আপনাকে এলিয়েনেশনের দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে মেটেরিয়াল সায়েন্সের দিকে যেতে যেতে এলিয়েনেটেড হয়ে যাচ্ছি, সমাজ থেকে, পরিবার থেকে, এবং আমার ধর্ম থেকে তো বটেই। এবং ধর্ম মানে কি? ধর্ম একটা ইনক্লুসিভ বিষয়। আপনি একটা দেশে আমি যদি বলি আমি কিন্তু মুসলিম নই, আমি বাউল, আমার ধর্ম আলাদা। আমি যদি এখন একটা মুসলিম দেশে কি অন্য ধর্মের লোক থাকবে না? থাকবে, তাই তো? নাকি কোরআনে বলা আছে যে না, যে দেশে মুসলিম থাকবে সে দেশে অন্য কোনো ধর্মের লোক থাকবে না? তাহলে আমি যদি আমার মত নিয়ে, আমার ধর্ম নিয়ে আমি মাইনরিটির জন্য কি এভাবে আহ, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমি নির্যাতিত হয়ে যাব? এটি আমার বিবেকবান মানুষের কাছে প্রশ্ন, এটি রাষ্ট্রের কাছে প্রশ্ন, এটি সারা বিশ্বের কাছে প্রশ্ন, সারা বিশ্বের মানবতাবাদী দার্শনিক যারা আছে তাদের কাছে প্রশ্ন। আপনারা একটা একটা দেখেন, উদাহরণ দেখেন, যে কোন বাউল কারো এতটুকু ক্ষতি করেছে? কোন বাউল কারোর সাথে ঝগড়া করেছে? কোন বাউল কারো জমি দখল করেছে? কোন বাউল কারো টাকা আত্মসাৎ করেছে? কোন বাউল কোথাও কোন অন্যায় কাজ করেছে? তাহলে বারবার কেন আমাদের উপরে এভাবে নির্যাতন হবে? কেন কেন নির্যাতন? সেটাই। কেন বলুন, কেন? আমি তো সেটাই জানতে চাই, কেন? এই যে এর মূল কারণটা হচ্ছে যে আমরা আমাদের যে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, সেই সংস্কৃতির চর্চা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের জাতীয় বাঙালি জাতির সোজা বাংলায় বলেন যে এই রাষ্ট্রটিকে ইসলামিকীকরণ করা হচ্ছে, যেখানে বাউলরা একটা অন্যতম বড় শত্রু। সহজ বাংলায় বলেন কথাটা। এটা 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 কারণ যখন যখন মানে ইসলামিক শাসকরা যখন এই বাংলা দখল করলো, তখন থেকেই তো আপনাদের এই পরিণতি এখনো তো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হ্যাঁ, আমি আপনাকে বলি, এর আগেও এটার চেষ্টা করা হয়েছে। আপনার ফরাজি আন্দোলনের কথা যদি বলি, ওহাবি আন্দোলনের কথা বলি, এই বাংলাতে এগুলো হয়েছে, এবং একটা সাংঘর্ষিক, তারাই কিন্তু সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে গিয়েছিল বাংলার এই মানে কোএক্সিস্টেন্সের যে ইয়েটা, ফিলোসফিটা, সেইটাকে তারা ডিভাইড করে একটা সাংঘর্ষিক জায়গায় নিয়ে গিয়েছিল। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, ফরাজি আন্দোলন কিংবা ওয়াহাবি আন্দোলন, এগুলি আপনি বলতেছেন আদিম যুগের কথা, আদিম যুগের পরের কথা। আমরা এখন সভ্য জগতে আছি। এই সভ্য জগতে থেকে আপনারা এটা এখনো যদি, মানে আমি তো এখনো স্পষ্ট তো দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলন যারা বলে, কোন জুলাই আন্দোলন নয়, বাংলাদেশে একটা ইসলামিক জাগরণ হয়েছে। সেই জাগরণে যারা মাইনরিটি, তারা সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে। হিন্দু সম্প্রদায় ভিকটিম হচ্ছে, আপনারা বাউলরা ভিকটিম হচ্ছেন, যে এমনকি ধরেন শিয়া যারা, তারা পর্যন্ত এই বাংলাদেশে ভিকটিম হবে, তাই তো? এটাই তো স্বাভাবিক। তাহলে ওই কথাটা স্পষ্ট করে বলেন না কেন সাইমন জাকারিয়া? শোনেন, আপনি যেটা বলছেন যে আমরা সভ্যতার শুরু কিন্তু আমাদের এখান থেকে নয়। বাঙালি সভ্য কবে থেকে সেটার ইতিহাসটাও জানতে হবে আমাদের। আমরা কিন্তু খ্রিস্টপূর্ব 2000 বছরের মানে সভ্যতার ইতিহাস বাংলাদেশে আছে। 2.5 বছরে পাহাড়পুর বৌদ্ধবিহার কত সালে তৈরি হয়েছে? আজ থেকে 1200 বছর আগে। এবং সেটা বিশ্ববিদ্যালয়, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের স্কলাররা আসছেন, এবং পাহাড়পুর আমাদের দেশের কথাই বলছি, আমরা বাংলাদেশের কথাই বলছি। এই পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে সাধক গেছেন চীন হয়ে জাপানে। আমি জাপানে যখন কিয়োতো সিটিতে গেছি, যেখানে কিয়োতোর একটা টেম্পলের সামনে গেলাম, আমার প্রফেসর বন্ধু বললেন যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এর ভিতরে তোমার পাহাড়পুর বৌদ্ধবিহারের জ্ঞান আছে। আমি বললাম কিভাবে? তো বলে এখানে আমাদের এইটার প্রতিষ্ঠাতা যে নাই,
তিনি হলো সাধু কুকাই। কুকাই কেকাই সাধুর কাছ থেকে, চীন থেকে এই জ্ঞানটা নিয়ে আসে এখানে ওই যে বজ্রযানী সাধনার যে বিষয় সেটাকে প্রতিষ্ঠা করছেন। সেক্ষেত্রে আমাদের দেশ বহু আগেই সভ্য, পৃথিবীর বহু রাষ্ট্রের থেকে আগে থেকেই সভ্য ছিল। কিন্তু ইসহাক যেটা বললেন এবং আমিও যেটা বলার চেষ্টা করছি আপনাকে, সভ্যতার সেই চর্চাগুলো তো আমরা গুরুত্ব দেইনি। আমরা কি পাহাড়পুর বৌদ্ধবিহারের যে জ্ঞান, সেই জ্ঞানকে কি গুরুত্ব দিয়েছি? অতীশ দীপঙ্কর আমাদের ঢাকার পাশে, তাকে পূজিত করছে কোন কোন দেশ? পৃথিবীর যত সভ্য দেশ আছে, আপনি ইউএসএ আছেন, খোঁজ নিয়ে দেখেন, প্রতি বছর 3টা বই বেরোয় ইউএসএ এর বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে অতীশ দীপঙ্করের উপরে। আমি যখন ইউএসএ যাই অন্তত 3টা বই নিয়ে আসি অতীশ দীপঙ্করের, নতুন প্রকাশিত বই। তাহলে অতীশ দীপঙ্করকে কেউ জানে আমাদের দেশে? তার যে জন্মস্থান সেখানে আমরা বলছি কি নাস্তিকের ভিটা। তিনি কি নাস্তিক? নাস্তিক পণ্ডিতের ভিটা, নাস্তিক পণ্ডিতের ভিতা আমরা বলছি। তিনি যুক্তিবাদী ছিলেন। এখন যুক্তিবাদী মানেই হলো এখন বাংলাদেশে অন্যরকম একটা পরিচয় আছে। এখন আমরা যদি আমাদের আপনার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যে মেসেজটা আমরা দিতে চাই, আমরা আমাদের যে প্রাচীন সাংস্কৃতিক সভ্যতা এবং আমাদের যে শিক্ষার ইতিহাস, সেই ইতিহাসটাকে যদি আমরা পুনর্মূল্যায়ন করি, সেই ইতিহাসটাকে যদি পুনর্জাগরণ করতে পারি, আজকে আমাদের এখানে যত রকম দ্বন্দ্ব আছে সব দ্বন্দ্বের কিন্তু উপশম হবে। একদিক থেকে তারা তাদের মতো করে চেষ্টা করেছে, কিন্তু আমরা যারা সংস্কৃতির অনুসারী, আমরা যারা এদেশের চিরায়ত ইতিহাসের অনুসারী, তারা তো সেটাকে পুনর্জাগরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটাকে গ্রহণ করিনি, আমাদের বিজ্ঞান সেটা গ্রহণ করিনি, আমাদের সামাজিক যে তো সংগঠন আছে সেটা গ্রহণ করিনি। আমাদের কিন্তু নিজেদেরই ত্রুটি আছে, সেই ত্রুটির কারণে সেটাকে সংশোধন করতে হবে। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কিন্তু সেই সময়টা আসছে, উপলব্ধির সেই জায়গাটা আমাদের পৌঁছাতে হবে। কোথায় আমাদের গ্যাপ আছে সেটা বুঝে তারপরে আমাদের কাজ করতে হবে। ডক্টর আবু ইসাক, ডক্টর ইউনূস সরকার ঘোষণা দিয়েছিলেন তারা একটা নতুন বাংলাদেশ উপহার দেবেন। সেই নতুন বাংলাদেশে নারীরা শঙ্কিত, আপনি জানেন নারীদের অবস্থা কি, সংখ্যালঘু সম্প্রদায় শঙ্কিত, আপনাদের বাউলদের উপরে ভয়ঙ্কর আক্রমণ। এটাই কি নতুন বাংলাদেশ? তার আমরা তো বাংলাদেশ বুঝি এবং বাংলাদেশের ভূমিপুত্র আমরা, এর নতুন পুরাতন বুঝি না। আমার ভূমি চিরকালীন ভূমি, এবং সেই চিরকালীন যে সংস্কৃতি, চিরকালীন যে ফিলোসফি, সেই সংস্কৃতি এবং ফিলোসফিকে ধারণ করে আমরা নিজেরা আলোকিত হতে চাই। এবং যারা আছে আশেপাশে, বারবার আমি যে কথাটি বলছি যে আমি তো একজন বাউল, আমি কিন্তু হ্যাঁ আমার মাথায় বাড়ি মারবে, এরপরে কিন্তু আমি ভালোবাসার কথাটাই বলবো।